সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ ও এর অধ্যায়, কোষ ও এর গঠন যে অধ্যায়, সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা খান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমরা একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 কোষ ও এর গঠনে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আলোকে গলগি বডি এবং পাশাপাশি আমরা লাইসোজোম এই দুটো টপিকস নিয়ে আমরা তোমাদের সঙ্গে আজকে আলোচনায় থাকবো। তো আজ প্রথমে আমি বলবো গলগি বডি নিয়ে। গলগি বডি আমি প্রথম যে ক্লাসটাতে আমি তোমাদেরকে কোষের একটা ছবি দেখিয়েছিলাম, সেখানে আমি বিভিন্ন অঙ্গাণুর পরিচিতি সম্পর্কে বলেছিলাম। এই গলগি বডিটা হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত, হচ্ছে কি নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় থাকে। এটা গলগি বডিটা থাকে নিউক্লিয়াস যেখানে থাকে তার কাছাকাছি জায়গায় আমরা গলগি বডিটা দেখতে পাবো। এবং হচ্ছে কি বিস্তর ঝিল্লি দ্বারা আবৃত কি থাকে, এটা ঝিল্লিবদ্ধ অর্গানু, ঝিল্লি এবং ঝিল্লিবিহীন অর্গানুর কথা তোমাদের বলেছিলাম। এটা হচ্ছে কি গলগি বডিটা হচ্ছে বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত এবং হচ্ছে কি এখানে ছোট গোলাকার ফোসকা বা ল্যামিনের মতো যে অঙ্গাণু সাইটোপ্লাজমে দেখা যায় সেটাকে বলা হয় হচ্ছে গলগি বডি। তাহলে এটা কি থাকে, নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় অবস্থান করে এবং হচ্ছে কি বিস্তর ঝিল্লি দ্বারা আবৃত। আর একটা কথা কি বললাম, এটা হচ্ছে কি ছোট গোলাকার ফোসকা বা ল্যামিনির মতো ক্ষুদ্রাঙ্গ, যেটা হচ্ছে কি সাইটোপ্লাজমে বিস্তৃত থাকে, মানে সাইটোপ্লাজমে বিদ্যমান থাকে, তাকে হচ্ছে কি বলে গলগি বডি। তাহলে আমরা কিন্তু এই ডেফিনেশন থেকে কিছু কিছু জিনিস শিখলাম যেটা আমাদের এমসিকিউতে কাজে লাগবে। তাহলে এটা কি নিউক্লিয়াসের কোথায় অবস্থান করে, বেশি নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় অবস্থান করে এবং এটা কি একটা ঝিল্লি যুক্ত অঙ্গাণু। তাহলে ঝিল্লিবিহীন এবং ঝিল্লি অনাবৃত অর্গান যদি আসে, তাহলে আমরা যদি গলগি বডি না থাকে তাহলে আমরা সহজেই বলতে পারবো যে গলগি বডি হচ্ছে কি ঝিল্লিবৃত দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এটা গেলে আমাদের হচ্ছে ডেফিনেশনের পরে আমরা আসবো হচ্ছে আবিষ্কার। ক্যামিলো গলগি নামক একজন বিজ্ঞানী 1898 সালে প্রথম গলগি বডির নামকরণ করেন। ক্যামিলো গলগি, বিজ্ঞানীর নাম কি ক্যামিলো গলগি, এবং ওনার নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে গলগি বডি। আর হচ্ছে কত সালে, 1898 সালে। তো এই গলগি বডিকে আমরা আরো অন্যান্য নামে আর কয়েকটা নামে চিনে থাকি। সেগুলো কি হয়, ডিকিওজোম, ইডিওজোম বা গলগি কমপ্লেক্স অথবা ইডিওজোম, লাইপোকন্ডিয়া, এগুলো বিভিন্ন নামে আমরা গলগি বডিকে চিনে থাকি। যদি আমাদের ডিকিওজোম বলে বা লাইপোকন্ডিয়া অবলিক হচ্ছে গলগি কমপ্লেক্স, গলগি বডি আসতে পারে বা গলগি কমপ্লেক্স আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু একই জিনিস সবগুলা। তাহলে এগুলোকে ক্যামিলো গলগি 1898 সালে প্রথম গলগি বডির নামকরণ করে। তো এটা হচ্ছে প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষ থেকে প্রথম হচ্ছে গলগি বডিটা আইসোলেট করা হয়, মানে ওখান থেকে প্রথম চিহ্নিত করা হয়। এরপর আমরা যদি দেখি ভৌত গঠন যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে গলগি বডিটা, তোমাদের যে কোষের ছবিটা দেখেছিলাম, মোটামুটি এরকম একটা স্ট্রাকচার, এবং এইগুলোকে বলা হয় হচ্ছে সিস্টার্নি। এই যে লম্বা জিনিসগুলো সেগুলোকে বলা হয় হচ্ছে সিস্টার্নি, এবং এই গোলাকার জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ভেসিকল। এগুলো হচ্ছে কি ভেসিকল, সিস্টার্নি এবং ভেসিকল। তো এই সিস্টার্নি গুলো এটা হচ্ছে কি নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় থাকে, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি একটু এরকম বাঁকা একটা অংশ, যে অংশটা পরিধির দিকে অর্থাৎ কোষ ঝিল্লির দিকে অবস্থান করে সেটাকে বলা হয় ট্রান্সফেস। আমরা যদি এটাকে ধরি, এটা কোষের পরিধির দিকে অবস্থান করে, তাহলে এটাকে বলবো আমরা ট্রান্সফেস। এবং যেটা পরিধি কেন্দ্রের দিকে মুখ করে থাকে যে অংশটা, সেটাকে বলা হয় সিস ফেস। আর মাঝখানে যে সিস্টার্নি গুলো থাকে সেগুলোকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। এই যে এখানে মাঝখানে যে সিস্টার্নিটা আছে সেটাকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি।
আরেকটা জিনিস আমরা এখানে দেখব যে এই ভেসিকল গুলো হচ্ছে সিস্টার্নের মধ্যে দিয়ে বা ভেসিকল বা যে ল্যামেলা যেগুলো আছে সেগুলো কি করে সিস্টার্নের ভিতর দিয়ে পাস করে এগুলো হচ্ছে তোমার কোষ গহ্বরের দিকে চলে যায়, একটা রাস্তা তৈরি করে। এই যে চলে যাচ্ছে যে রাস্তাটা, এটাকে বলা হয় ট্রান্স গলগি নেটওয়ার্ক। এটা ট্রান্স গলগি নেটওয়ার্ক। আর এইগুলো যেহেতু পথ তৈরি করে করে যাচ্ছে, এই জন্য গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশের কাজ করে থাকে আর কি। গলগি বডিটা ট্রাফিক পুলিশের কাজ করে থাকে, এটা বলা হয়ে থাকে। তাহলে আমরা ভৌত গঠনে দেখলাম এখানে সিস্টার্নি থাকে, ভেসিকল থাকে, এবং যেটা পরিধির দিকে বা কোষ ঝিল্লির দিকে যে সিস্টার্নি গুলো মুভ করে থাকে সেগুলোকে বলা হয় ট্রান্সফেস, এবং কেন্দ্রের দিকে যে সিস্টার্নি গুলো মুভ করে থাকে সেটিকে বলা হয় হচ্ছে সিসফেস। এবং ভেসিকল গুলো যখন একটা সংযোগ পথ তৈরি করে সিস্টার্নির মধ্যে দিয়ে, তখন সেটাকে বলা হয় ট্রান্স গলগি নেটওয়ার্ক। ট্রান্স গলগি নেটওয়ার্ক এটা হচ্ছে তাহলে ওভারঅল হচ্ছে গলগি বডির ভৌত গঠন। এরপর আমরা দেখবো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের মধ্যে আমরা বলেছিলাম, সংজ্ঞাতে বলেছিলাম যে গলগি বডিটা হচ্ছে কি একটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা, এখানে মেইনলি প্রোটিন এবং লিপিডের একটা লেয়ার বিদ্যমান থাকে। তো আমরা গলগি বডিতে দেখতে পারবো প্রোটিনের পরিমাণই হচ্ছে সবচেয়ে বেশি থাকে, এরপরে থেকে লিপিড, এরপর থাকে হচ্ছে ভিটামিন কে, ক্যারোটিনয়েডস এবং কিছু এনজাইম হচ্ছে গলগি বডিতে বিদ্যমান থাকে। তাহলে এই ছিল আমাদের রাসায়নিক গঠন। নেক্সট আমরা দেখবো হচ্ছে কি গলগি বডির কাজ, এটা কোষে কি ধরনের কাজ করে থাকে। গলগি বডি মেইনলি হচ্ছে করে থাকে হচ্ছে অলিগোস্যাকারাইডের যে পার্শ্ব শিকলগুলোর মধ্যে সংযোগ তৈরি করে থাকে এবং কিছু জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ করে থাকে। আর এই জন্য কি করা হয়, গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে। এটা তোমার এমসিকিউ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যেটা কার্বোহাইড্রেট, গলগি বডিটা হচ্ছে কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে থাকে। তাহলে কি করে, অলিগোস্যাকারাইডের পার্শ্ব শিকল তৈরি করতে সাহায্য করে এবং কিছু জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ করে। এগুলো হচ্ছে কি কার্বোহাইড্রেটের একটা শ্রেণী, এতে আমরা পড়েছি ক্লাসিফিকেশন অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে এগুলো কার্বোহাইড্রেট যেহেতু সংশ্লেষণের কাজে জড়িত থাকে, এই জন্য গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে। এরপর আমরা যদি দেখি এটা কি করে, লাইসোজোম তৈরি করতে সাহায্য করে, লাইসোজোম তৈরি করে। তারপরে কি আমরা দেখব অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করে। আমরা রাইবোজোম যখন পড়েছিলাম, এখানে একটু তোমরা কম্পেয়ার করে মনে রাখবে, রাইবোজোম যখন পড়েছিলাম আমরা সেখানে বলেছিলাম যে রাইবোজোমটা হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণ করে। প্রোটিন রাইবোজোম যেখানে থাকবে তার মানে সেটা প্রোটিন সংশ্লেষণের কাজে জড়িত থাকবে। আর গলগি বডিটা হচ্ছে কি দেখবো আমরা অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করে। একটু খেয়াল করো, গলগি বডিটা হচ্ছে কি অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণের সঙ্গে জড়িত। কোষ বিভাজন কালে আমরা কোষ বিভাজন যদি অধ্যায়টা পড়ে থাকো তোমরা, সেখানে দেখবে যে টেলোফেজ পর্যায়ে নিউক্লিয়াসটা ভেঙে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটো ডিভিশনের মাধ্যমে দুটো নতুন কোষ তৈরি হয়, আর মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হয়। এই কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করতে সাহায্য করে থাকে হচ্ছে গলগি বডি। এছাড়া কি এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে তৈরিকৃত দ্রব্যাদি যেগুলো দ্রব্য তৈরি হয় সেগুলো ঝিল্লিবদ্ধ করতে সাহায্য করে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরিকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করতে সাহায্য করে গলগি বডি। এছাড়া আমরা দেখব মাইক্রোকর্নিয়াকে এটিপি তৈরিতে উদ্বুদ্ধ করে এই গলগি বডি। মাইক্রোকর্নিয়াকে এটিপি তৈরিতে উদ্বুদ্ধ করবে গলগি বডি। তাহলে এই ছিল আমাদের গলগি বডি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এখান থেকে তোমরা একটু ভালো করে খেয়াল করে পড়বে এমসিকিউ কোশ্চেনগুলো। এখানে তোমাদের আমি যে জিনিসগুলো বললাম সেখান থেকে এমসিকিউ তোমাদের আসবে এবং পার্ট কোশ্চেনও আসতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে কি লাইসোজোম। লাইসোজোম একটা ছোট একটা টপিক। এখানে আমরা দেখবো যে লাইসোজোমটাকে, লাইসো অর্থ হজমকারী এবং জোম অর্থ বস্তু। তাহলে লাইসোজোম মানে হচ্ছে কি হজমকারী বস্তু। সেটা একটা হজমকারী কোষ, বিভিন্ন কোষকে সে বিকরণ করে খেয়ে ফেলে, যার কারণে এটাকে বলা হয় হজমকারী। বিজ্ঞানী ক্রিস্টিয়ান দ্য দুবে 1955 সালে, খুব বেশি দিন আগের কথা না, 1955 সালে ক্রিস্টিয়ান দ্য দুবে এর লাইসোজোম সম্পর্কে প্রথম বর্ণনা করেন। ক্রিস্টিয়ান দ্য দুবে 1955 সালে, 1955। বিস্তৃতি কোথায় পাওয়া যায়? কোষের প্রায় সব জায়গাতেই এটা বিস্তৃতি লাভ করে থাকে। কোষে যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম এটা বিক্ষিপ্ত ভাবে থাকে।
আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কি যে সব জায়গাতে থাকলেও আরবিসি তে অনুপস্থিত রেড ব্লাড সেল, আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেই লোহিত রক্তকণিকাতে অনুপস্থিত থাকে। এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের। তাহলে কোথায় লাইসোজোম পাওয়া যায় না, সাইটোপ্লাজমে সর্বত্র এর বিস্তৃতি থাকে, কিন্তু রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা যেখানে সেখানে এই লাইসোজোমটা পাওয়া যায় না। এরপর আমরা দেখব ভৌত গঠন। লাইসোজোম হচ্ছে কি দ্বিস্তর ঝিল্লি দ্বারা আবৃত, তার মানে এটা ঝিল্লিবদ্ধ অঙ্গার। আর কি মাঝখানে তরলে পূর্ণ ভ্যাকুল, মাঝখানে একটা কি থাকে ভ্যাকুইল থাকে, তরলে পূর্ণ ছোট ছোট অনেকগুলো ভ্যাকুইল এতে বিদ্যমান থাকে। রাসায়নিক গঠন যদি আমরা দেখি, রাসায়নিক গঠন হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত ঝিল্লি, লিপিড এবং প্রোটিন নির্মিত ঝিল্লি। দ্বিস্তরী যে ঝিল্লিটা থাকে সেটা লিপিড এবং প্রোটিনের লেয়ার দ্বারা আবৃত থাকে। এরপরে থাকে এখানে কি প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম এতে পাওয়া যায়। তাহলে লাইসোজোমটা মেইনলি হচ্ছে কি এনজাইমে পরিপূর্ণ একটা কোষ। তোমাদের বইতে আছে রাইবোজোম এবং লাইসোজোমের মধ্যে পার্থক্য। তাহলে রাইবোজোম এবং লাইসোজোমের পার্থক্য যখন তোমরা একটু পড়বে তখন খেয়াল করে দেখবে যে রাইবোজোমটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের কাজে তৈরি থাকে, প্রোটিন উৎপাদন, আর লাইসোজোমটা হচ্ছে কি এনজাইমে পরিপূর্ণ থাকে, বিভিন্ন ধরনের এনজাইম সেখানে লাইসোজোমে বিদ্যমান থাকে। তাহলে একটু পার্থক্যটা এখানে একটা তোমরা আরো অনেকগুলো পার্থক্য এখানে আছে, তো এই পার্থক্যটা একটু ভালো করে তোমাদের বইতে যে পার্থক্যগুলো দেওয়া আছে, যে বিভিন্ন অর্গান বা বিভিন্ন অধ্যায়ে তোমাদের বিভিন্ন পার্থক্যগুলো থাকে, তোমরা একটু খেয়াল করে পার্থক্যগুলো পড়বে। পার্থক্যগুলো পড়লে তোমাদের কনসেপশনটা অনেকটা ক্লিয়ার হবে বলে আমি আশা করি। তো এরপর আমরা দেখবো হচ্ছে কি কাজ। লাইসোজোমের যে কাজটা সেটা হচ্ছে কি জীবাণুকে ভক্ষণ করে থাকে। কোষে যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে সেই জীবাণুগুলোকে লাইসোজোম ভক্ষণ করে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, যেটার মাধ্যমে কি করে এই লাইসোজোম বিভিন্ন যে কোষে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলোকে সে ধ্বংস করে ফেলে। এরপরে কি করে সে বিগড়নকারী এনজাইমগুলোকে সে আবদ্ধ করে রাখে, ঝিল্লির মধ্যে আবদ্ধ করে রেখে কোষের অন্যান্য অর্গানগুলোকে রক্ষা করে থাকে। এছাড়া কি হয়, প্রচন্ড খাদ্যাভাবের সময় যখন অনেক খাদ্য অভাব দেখা দেয়, তখন বডিতে যখন আমাদের খাদ্য অভাব দেখা দেয় তখন কি হয়, এই এনজাইম যে লাইসোজোমের যে প্রাচীরটা থাকে সেই প্রাচীরটা ফেটে এনজাইমগুলো বাইরে বেরিয়ে আসে এবং হচ্ছে কি বিভিন্ন কোষগুলোকে সে ভক্ষণ করে ফেলে। এটাকে বলা হয় হচ্ছে অটোফ্যাগি প্রক্রিয়া বা স্বগ্রাস, যার মাধ্যমে কি করে সে কোষের মানে অন্যান্য যে অর্গানগুলো থাকে সেই অন্যান্য অর্গানগুলোকে সে ধ্বংস করে ফেলে বা খেয়ে ফেলে থাকে বলে। এটি জীবদেহের অকেজো কোষগুলোকেও ধ্বংস করে থাকে। জীবদেহে যদি কোনো অকেজো কোষ থাকে যেগুলো কোনো কাজ করছে না, আমাদের জন্য বডির জন্য প্রয়োজন নাই, সেই অকেজো কোষগুলোকে সে ধ্বংস করে থাকে এই অটোফ্যাগি প্রক্রিয়া। এটি কোষের কেরাটিন প্রস্তুত করে থাকে। কোষে যে কেরাটিন থাকে সেই কেরাটিন বা আমাদের বিভিন্ন অর্গানে কেরাটিন থাকে, সেই কেরাটিন গুলো এই লাইসোজোম প্রস্তুত করে থাকে। তাহলে এই ছিল আমাদের টোটাল লাইসোজোম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আমরা এখানে দেখলাম লাইসোজোম কে আবিষ্কার করেছেন, এবং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বললাম যে এটা সব জায়গায় সাইটোপ্লাজমের সব জায়গায় থাকলেও এটা হচ্ছে কি রেড ব্লাড সেলে অনুপস্থিত হয়, দ্বিস্তরী ঝিল্লি, এবং এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। আমরা এখানে দেখলাম যে জীবাণু ধ্বংস করে থাকে। এটা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবেও আসে, ফ্যাগোসাইটোসিস কি বা অটোফ্যাগি বা স্বগ্রাসটা কি। তাহলে হচ্ছে কি অটোফ্যাগি বা স্বগ্রাসটা হচ্ছে কি যে সে কি করে প্রচন্ড খাদ্যাভাবের সময় তার যে প্রাচীরগুলো থাকে লাইসোজোমের যে প্রাচীর, সেই প্রাচীরটা ফেটে যায় এবং এনজাইমগুলো বাইরে বের হয়ে এসে বিভিন্ন কোষগুলোকে সে ধ্বংস করে ফেলে বা ভক্ষণ করে ফেলে। এটাকে অটোফ্যাগি বা স্বগ্রাস প্রক্রিয়া বলা হয়ে থাকে। কাজ সম্পর্কে আমরা জানলাম। তাহলে এই ছিল আমাদের টোটাল গলগি বডি এবং লাইসোজোম সম্পর্কিত আলোচনা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।